এরপর অনেকগুলো দিন পার হলো, অনেকগুলো বছর। চাকরির উদ্দেশ্যে আমি পাড়ি জমিয়েছি বহুদূরের শ্বেতপাথরের দেশে। এই দেশে মস্ত মস্ত দালান, এখানে দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ নেই, নেই একটু বসে জিরিয়ে নেওয়ার মতন শতবর্ষী পুরনো কোনো বটবৃক্ষ। এখানে চাঁদ আর তারার মাঝে মিতালি নেই, সূর্যের প্রথম কিরণে গা ডুবিয়ে বসে থাকার আনন্দ নেই। এখানে ইটের ইমারতের আড়ালে ঢাকা পড়ে থাকে রাতের রূপলি চাঁদ। মায়ের কাছে গল্প শুনি, আমাদের গ্রামও নাকি আর আগের মতো নাই। জায়গায় জায়গায় স্কুল হয়েছে, হাসপাতাল হয়েছে, রাস্তাগুলোর পাকা হচ্ছে, শহরের সাথে তৈরি হচ্ছে সেতুবন্ধন। মা বলে গ্রামের চেহারাটাই নাকি পাল্টে গেছে। কেমন পাল্টে গেছে কে জানে। অনেক বছর পরে আমি বাড়ি যাওয়ার জন্য ছুটি মিলল। চোখে মুখে আমার সেই কি আনন্দ। আমি ফিরে যাব আমার মায়ের কাছে, আমার গ্রামের কাছে। যাক না পাল্টে গ্রাম, উঠুক না বড় বড় দালান সেখানে। আমার গ্রাম তো, ওখানেই যে আমার নারী পোতা। এক অদ্ভুত টান, নারীর টান। গ্রামে ঢুকেই দেখি বিস্ময়াভিভূত হয়ে পড়ল। এটাকে গ্রাম না বলে উপশহর বললেই ভালো মানাবে। আমাদের সেই অজপাড়া গা, সেখানে দিন দুপুরে বিরাজ করত মৃত্যুর মতো নিস্তব্ধতা। সেখানে এখন লোক আর লোকাচারের সে কি আওয়াজ, সে কি হই হুল্লোড়, চারদিকে মানুষের সে কি কর্মচাঞ্চল্য। একদিন যা ছিল মরুভূমির মতো বিরান, তা এখন মুখরিত হয়ে আছে মানুষের পদাঘাতে। কাঁচামাটি সোদা গন্ধ খুঁজে পাওয়া এখানে দুষ্কর হয়ে যাবে। আলোকায়নের এই আলো ঝলমলে ঝলমলে যুগে আমাদের গ্রাম যেভাবে আগাচ্ছে, তাতে তা শহর হতে যায় আর খুব বেশি দেরি নেই, তা সহজে অনুমেয়। একদিন হঠাৎ জমিউদ্দিন চাচার সেই মসজিদের কথা মনে পড়ল। আমরা চোখের সামনে দিয়ে যে স্বপ্ন তত্তর করে দাঁড়িয়ে গিয়েছিল একদিন, সেই স্বপ্নের সর্বশেষ অবস্থা জানতে ব্যাকুল হয়ে উঠল মন। একজন সরল স্মৃতি বৃদ্ধ মানুষের চোখে যে স্বপ্নকে সেদিন আমি ঝকমক করতে দেখেছিলাম, গোটা বিশ্ব ভুইয়ে পৃথিবী পথের প্রান্তে ঘুরেও সেই স্বপ্ন, সেই স্বপ্নের দুটো চোখ আর স্বপ্নের সেই উচ্ছ্বাস আর কোথাও খুঁজে পাইনি। ধরনের কোথাও দেখা মেলেনি আর একটা জমিউদ্দিন চাচার। আমি ছুটে গেলাম জমিউদ্দিন চাচা মসজিদ দেখার উদ্দেশ্যে। চাচার বাড়ির আর আমাদের বাড়ির মাঝে যে বিশাল বিস্তীর্ণ বিল ছিল এক সময়, সেই বিল জুড়ে এখন মানুষের ঘর বসতি। যে পানির সমুদ্র সাঁতারে একদিন একদিন যেতে ভয় পেয়েছিলাম জমির চাচার বাড়ি, সেই অথয় পানির বিল এখন মানুষের পদচারণায় সরগম। বিলের মাঝ দিয়ে একটা সুন্দর সর্পিল রাস্তা এঁকে বেঁকে চলে গেছে বিলের অপর প্রান্তে। এই বিস্তীর্ণ জলাশয়, যাতে ছিল কচুরিপানার আবাদ রাজত্ব আর হাঁসেদের জলকেলির অভয়ারণ্য, সেটা যে একদিন এমন নগর হয়ে উঠবে তা কে জানত। একটা সুউচ্চ সুবিশাল গম্বুজের দিক শীর্ষ দেশে গিয়ে আমার দৃষ্টি নিবদ্ধ হলো। একটা আকাশভেদী মিনার যেন মহাশূন্য পাড়ি জমাতে চাইছে প্রাণপণে। এটা কি নয়ন ব্যাপারী সেই উঁচু ঢিপিটাই, যেখানে একদিন মাটি খোঁড়ার কাজ করেছে আমি, সমীর উদ্দিন আর বয়োবৃদ্ধ জমির চাচা? স্বপ্নে কি এতটাই অবিশ্বাস্য, এতটাই বিস্ময়কর হতে পারে? নিজের চোখ দুটোকে যদি অবিশ্বাস করা যেত, আমি হয়তো তাই করতাম। কিন্তু যে সুদৃশ্য ইমারত আমার সামনে বর্তমান, যে আকাশ ছোঁয়া মিনার আমার দৃষ্টি জুড়ে, তা তো স্বপ্ন নয়, দিবালোকের মতো তাই স্পষ্ট। আমার অস্তিত্বের মতোই তা সত্য। এটাই সেই উঁচু ঢিবি এবং এটাই সেই মসজিদ। একদিন এখানে নিজ হাতে জমিউদ্দিন চাচা ছড়িয়ে গিয়েছিলেন স্বপ্নের বীজ। সে স্বপ্ন বীজ আর মহিরুহ হয়ে আকাশ ছুঁয়েছে। এই মসজিদকে ঘিরে গড়ে উঠেছে আরো অনেকগুলো দোকানপাট, কয়েকটা স্কুল, সাথে লাগোয়া একটা সুতার কারখানা। আমি যেন একটা অমীমাংসিত স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার খুব জানতে মন চাচ্ছে, কেমন আছে সমীর উদ্দিন? সমীর উদ্দিন এখন বিশাল বড় ব্যবসায়ী। টুপি বুননের কাজটাকে সে এমন মস্ত বড় ব্যবসায় পরিণত করেছে। তার বোনের বিয়ে দিয়েছে ভালো গৃহস্থ পরিবার থেকে। স্ত্রী, পুত্র আর কন্যা নিয়ে তারও এখন বনেদি সংসার। আমাকে দেখে শুরুতেই চিনতে পারল না সমীর উদ্দিন ভাই। আমি বললাম, আমার চিনো নেই ভাই, আমি কাশেমের বাপের পোলা। হাত উঁচিয়ে বললাম, ওই যে দইনের মাঠ, ওইখানে আমগো বাড়ি। একদিন তোমাকে মসজিদ দেখবার লাগি আইছিলাম, মনে পড়ে? সমীর উদ্দিন খুশিতে যেন লাফিয়ে উঠল, বলল, হয় হয়, আবু তাহের না তোর নাম? কেমন আছোস ভাই আমার, কখন আইছিলি? সমীর উদ্দিন ভাই আমাকে চিনলেন ঠিক ঠিক, আমার নামও মনে আছে তার।
আমি বললাম, আইসি গনা কয়েকদিন হইছে, কি অবস্থা ভাই কও তো? গাঁও গেরাম তো চিনবার পারিনি। মসজিদের দিকে আঙ্গুল উঠিয়ে বললাম, এইটাই তো তোমাগো সে মসজিদ, তাই না? হ। চকমকে এক পৃথিবীর বিস্ময় ধরে রেখে জানতে চাইল, কেমনে কি হইল কও তো? হাতে থাকা হিসেবের খাতাটা বন্ধ করতে করতে সমীউদ্দিন বলল, মেলা কাহিনী আবু তাহের, সব কমুনে, চলো আগে চা খাই। চা খেতে খেতে গল্প জুড়েছে সমীউদ্দিন ভাই, কিভাবে কি থেকে কি হয়ে গেল তার সবিস্তার বর্ণনায় লেগে গেল সে। এই মসজিদ, এই টুপির ব্যবসা, এই পর্যায়ে আসার কাহিনী হিসেবে সমীউদ্দিন ভাই যা বলল তা এরকম। শহর থেকে কিছু মানুষ এসে এখানে একটা কারখানা করতে চাইল। তারা পছন্দ করলো মসজিদের পাশেরই উঁচু জমিটাই। বর্ষাকালে পানি ওঠার ভয় ছিল না বলেই তারা বেছে নেয় জায়গাটা। কারখানা হওয়ার বছরখানেকের মধ্যে এখানে আস্তে আস্তে গড়ে ওঠে জনবসতি, স্কুল, মাদ্রাসা। কারখানার যারা কাজ করতো তারা পরিবার নিয়ে দূর দূরান্ত থেকে এখানে চলে আসতে থাকে। গড়ে ওঠে জনবসতি, লোকজনের ভরে ওঠে নির্জন অঞ্চল। তখন একটা মসজিদের খুব দরকার হয়ে পড়ে যায় এলাকা। সবাই মিলে ঠিক করলো জমির চাচা মসজিদটাকেই তারা মেরামত করে বড় করবে। সমীরুদ্দিনের কাছে প্রস্তাব দিলে সে রাজি হয়ে যায়। সেই মসজিদ সংলগ্ন বাড়তি কিছু অংশ তার সমীরুদ্দিনের জন্য একটা দোকান বানিয়ে দিল। সেই থেকে সমীরুদ্দিন আর গ্রামে গ্রামে গিয়ে টুপি বেচে না, দোকানে বসে ব্যবসা করে। আস্তে আস্তে তার টুপির সুনাম এবং প্রশংসা ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহরে। শহরের বড় বড় ডিলাররা তার কাছে এসে টুপির অর্ডার দিয়ে যায়। বেড়ে যায় সমীরুদ্দিনের ব্যস্ততা, খুলে যায় রিজিকের দরজা। দিন যায় আর সমীরুদ্দিনের ভাগ্য খুলতে থাকে। একটা দোকান থেকে সমীরুদ্দিন এখন একটা আস্ত কারখানার মালিক। সমীরুদ্দিন আমাকে বলতে থাকে তার ভাগ্য বদলের গল্প, আর আমার স্মৃতি অতীত থেকে তুলে নিয়ে আসছে জমিরুদ্দিন চাচার ওই দিনের বলা সেই কথাগুলো। চাচা একদিন নয়ন ব্যাপারীর চোখে চোখ রেখে পরম ভরসার পারদ বুকে নিয়ে বলেছিলেন, আল্লাহ কুরআনে কি কইছে শুনো নাই মিয়া ভাই? আল্লাহ কইছেন যারাই আল্লাহর উপর ভরসা করবো তাগো লাইগা আল্লাহ এমন জায়গা চাইকা রিজিক পাঠাইবো যা মানুষের চিন্তাও করবে পারে না। এইটাই আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা মিথ্যা হয় কও? আমি আল্লাহর উপরই ভরসা করছি। আমার সন্তানগর জন্য আমার টুপি বেচা ব্যবসায়ী সই। ওই ব্যবসাতে আমার যা আয় হয় তা দিয়েই আমি চলবো। আমার পরে আমার ছেলে মেয়েরা চলবো। বেচা কেনা বিক্রি কম হলে কম খামো, সমস্যা নাই কোন। কিন্তু আল্লাহর ঘর বানানির যে স্বপন দেখেছি মিয়া ভাই, এ স্বপন পুরানা কইরা মইরা গেলে বড় আফসোস থাইকা যাইব। ধুমায়িত চায়ের কাপে চুমুক দিচ্ছি আর মনে পড়ছে নয়ন ব্যাপারীর বলা জমির চাচার সেই শেষ কথাগুলো। সত্যিই তো, যে রিজিক আসমান থেকে আসে তার লাগি এত পেরেশানি কিহের?